থিংস ফল অ্যাপার্ট তাহলে কার লেখা? চিনোয়া অ্যাচবির লেখা। আমরা আজকে পড়তে শুরু করছি থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট মানেটা কি আগে বোঝো। থিংস ফল অ্যাপার্ট মানে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল। থিংস ফল অ্যাপার্ট মানে কি? জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল, এইটাকে বলছে থিংস ফল অ্যাপার্ট। জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেল, এটাকে বলছে থিংস ফল অ্যাপার্ট। জিনিসগুলো একসাথে ছিল, থিংস কেপ্ট টুগেদার। জিনিসগুলো ছড়িয়ে ছিটে গেল, থিংস ফল অ্যাপার্ট। জিনিসগুলো ছড়িয়ে ছিটে গেল, এটা কি হচ্ছে? থিংস ফল অ্যাপার্ট। আগে মানেটা বলো, থিংস ফল অ্যাপার্ট মানেটা বুঝতে পারছো কিনা? থিংস ফল অ্যাপার্ট মানেটা কি সুদীপা? ওকে, ইয়ে বল দেবরাজ, থিংস ফল অ্যাপার্ট মানেটা কি? ছড়িয়ে ছিটে গেল, থিংস ফল অ্যাপার্ট। চিনোয়া আজবি লিখছেন। কে লিখছেন? চিনোয়া আজবি। এটা একটা উপন্যাস। থিংস ফল অ্যাপার্টে কি দেখতে পাবো আমরা আগে একটু বোঝ, তার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড জানবো, সবই জানবো। কিন্তু এটা আফ্রিকান কনটেক্সটে লেখা হচ্ছে। কোন কনটেক্সটে লেখা হচ্ছে? আফ্রিকান। একটা ছোট্ট ব্যাপার আমি জানাতে চাইবো যে ব্রিটিশরা একটা সময় ব্রিটিশরা সারা পৃথিবীকে নিজেদের গোলাম বানিয়েছিল। ভারতবর্ষকে তো আমরা জানি যে আমরা গোলাম হয়েছিলাম, ব্রিটিশদের আন্ডারে ছিলাম ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম। এবং তারপরে ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য আমাদের ইংরাজি শেখায়। কেন? কমিউনিকেট করবার জন্য। এবং আমরা যখন সেই ব্রিটিশদের সাথে আমরা তাদের শিক্ষায় শিক্ষারত হয়ে উঠলাম, তাদের সাথে আমরা ইংরেজিতে কথা বলতে শিখলাম। তারপরে 200 বছর পর ব্রিটিশরা যখন চলে গেল, তখন কিন্তু ভাষাটা রয়ে গেল আমাদের সাথে। এবং আমরা সেই ইংরাজি ব্রিটিশদের ভাষাটাকে আমরা কি করলাম? তাদের ভাষায় উপন্যাস লিখতে শুরু করলাম। এবং এইভাবে ইন্ডিয়ান ইংলিশ রাইটার তৈরি হলো। ঠিক একই রকম ভাবে ব্রিটিশরা আফ্রিকাকেও শোষণ করেছিল এবং আফ্রিকাতেও ইংরাজি ভাষাটাকে পৌঁছে দিয়েছিল। এবং ব্রিটিশরা যখন চলে যায়, আফ্রিকানরা কি করে, বা তৎকালীন সমাজেও বেশ কিছু রাইটার ছিলেন, ব্রিটিশদের থাকার সময়েও অনেকে ইংরাজিতে লিখতে শুরু করেন, লেখালেখি শুরু করেছিলেন ইংরাজিতে। এই যে ইংরাজিতে লিখলেন এবং কি হলো, ইনি এই যে আফ্রিকা থেকে আফ্রিকার নিজেদের ভাষায় না লিখে ইংরাজিতে লিখছেন। কিন্তু আফ্রিকান যে কনটেক্সট, আফ্রিকান যে কালচার, আফ্রিকার যে সমস্ত সমাজ ব্যবস্থা, আফ্রিকার রীতিনীতিকে তিনি সবার বিশ্বের সামনে তুলে ধরতে পারছেন। এই ব্যবস্থার মাধ্যমে আমরা আফ্রিকান সোসাইটিটাকে জানতে পারি। কারণ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। তুই তর্কের খাতিরে ধরে নেয় কোনো আফ্রিকান রাইটার আফ্রিকান ল্যাঙ্গুয়েজে যদি এই বইটা লিখতো, আমরা কি জানতে পারতাম? আমরা জানতে পারতাম না। তার কারণ একটাই কারণ যে আমরা জানতে পারছি, তার কারণ এটা ইংরাজিতে লেখা হয়েছে। বুঝতে পারলি কিনা? বা কাউকে ট্রান্সলেট করতে হতো অ্যাটলিস্ট, বুঝতে পারলে? তবেই কি জানতে পারতাম। তো যাই হোক, লেখক নিজে থেকে ইংরাজিতে যখন লিখছেন, সাপোজ আমি বলছি থিংস ফল অ্যাপার্ট এখানে, তো এখানে আফ্রিকান কনটেক্সটটা দেখতে পাবো, আফ্রিকান কালচার দেখতে পাবো, আফ্রিকান লোকের রীতিনীতি দেখতে পাবো, আফ্রিকার গোষ্ঠী ব্যবস্থা দেখতে পাবো, কিন্তু পুরোটাই ইংরাজিতে আমাদের সামনে উঠে এসছে। তাহলে ব্রিটিশরা একটা সময় শোষণ করেছিলেন এবং নিজেদের ব্যবস্থাকে আমাদের উপর চাপানোর চেষ্টা করেছিলেন। তার সবকিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। কোনটার মধ্যে দেখতে পাবো? থিংস ফল অ্যাপার্টের মধ্যে দেখতে পাবো। এবং আফ্রিকান রীতিনীতিটাও ভালো করে বুঝতে পারবো যে আফ্রিকার কি রীতিনীতি, কি ব্যবস্থা, ওদের গোষ্ঠী সিস্টেমটা কিরকম। আমরা যে সাধারণত মনে করি না, আমি যদি বললাম আফ্রিকার লোকজন কি মনে করো? এ তো ভাবে সে আফ্রিকার লোকজন কিছু পরে তরে না, এমনি একটা বল্লভ নিয়ে ঘুরে বেড়াবে আর প্যাঁচা মেরে বেড়াবে। তুমি ধরো এমনি ভাবছো, বাট ইট ইজ নট। তাদের মধ্যে হয়তো অনেক এখনো গোষ্ঠী রয়েছে যারা হয়তো এখনো শিকার করে খায়, কিন্তু তার মানে এই নয় সব আফ্রিকাটাই এমনি। তো আফ্রিকার সম্বন্ধে প্রচুর মিসকনসেপশন রয়েছে এবং তাদের সম্বন্ধে আমরা জানি না অনেক কিছু। এবং আমরা জানি তার একটা সাপোজ এরকম, আমরা কেউ হয়তো এইরকম বিশ্বাস করে যে তারা এখনো সেই মানুষ মেরে খায়, এইরকম কনসেপ্ট রয়েছে। কিন্তু এটা সবসময় সত্যি নয়। ইনফ্যাক্ট এটা এখন মুছেই গেছে। হয়তো কোনো একটা সময় আফ্রিকার গোষ্ঠ একদম জঙ্গলের ভেতরে কিছু মানুষ ছিল যারা মানুষ মেরে খেয়ে দিত, হয়তো মেবি এইরকম ক্যানিবালিজম ছিল কোথাও, কিন্তু পুরো দেশটাকে ওইভাবে ধরাটা মোটেও ঠিক নয়। দ্যাটস নট রাইট। তা আফ্রিকা সম্বন্ধে আমাদের নলেজ অত্যন্ত কম, জ্ঞান অত্যন্ত কম। কিন্তু এই যে উপন্যাসগুলো আমরা পড়ছি, থিংস ফল অ্যাপার্ট, দ্য গ্রিন লিভস, এই যে উপন্যাসগুলো পড়ছি, তাদের গোষ্ঠী ব্যবস্থাটা বুঝতে পারছি, লোকজনদের রীতিনীতি বুঝতে পারছি, ওদের বিলিভ, ওদের বিশ্বাস কি সেটা বুঝতে পারছি, ওরা কিভাবে জীবনকে পরিচালনা করে বুঝতে পারছি, কিভাবে ব্রিটিশরা আস্তে আস্তে ঢুকছিল এবং তাদের ব্যবস্থাকে ভেঙে নিজেদের ব্যবস্থা, ব্রিটিশদের শাসন ব্যবস্থা, ব্রিটিশদের কোর্ট ব্যবস্থা, ব্রিটিশদের রীতিনীতি কিভাবে চাপিয়ে, এমনকি তাদের ধর্মটাও, ব্রিটিশদের ধর্মটা ক্রিশ্চিয়ানিটি, সেটাকে চাপিয়ে দিচ্ছিল, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি এই সমস্ত থিংস ফল অ্যাপার্ট, এই সমস্ত উপন্যাস পড়ার মধ্য দিয়ে। বলো এটুকু বুঝতে পারলে কিনা?
এই ধরনের শুধু থিংস ফল অ্যাপার্ট নয়, আফ্রিকান কনটেক্সটে যা কিছু লেখা হয়েছে আফ্রিকান কালচারটাকে খুব ভালো করে আমরা বুঝতে পারি, এখানেও আমরা তাই সেটাই ভালো করে বুঝতে পারবো। এখানে তবে খেয়াল রাখবে এখানে কি দেখতে পাবো যে আফ্রিকান রীতিনীতি গোষ্ঠী সবই বুঝতে পারলাম, কিন্তু আস্তে আস্তে ব্রিটিশরা ঢুকছে এবং সেই গোষ্ঠী ব্যবস্থা সরে যাচ্ছে, সেই জিনিসটাকে বেশি প্রমিনেন্টলি বা প্রত্যক্ষভাবে আমাদের সামনে উঠে আসবে, এই জিনিসটা আমরা বেশি দেখতে পাবো চোখের সামনে। ডায়াসপোরা লিটারেচার বিষয়টাকে একবার তোমাকে বুঝতে হবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বলতে চাইবো যে এই যে উপন্যাসটা রয়েছে, এই উপন্যাসে মানে কিরকম জানিস, বাস্তবের মাটিতে তুই দেখতে পাবি। সাপোজ ইউ আর ফ্রম এ শিডিউল ট্রাইব, সাপোজ আমি বলছি তুই কোনো শিডিউল ট্রাইব কাছ থেকে বিলং করছিস, ঠিক আছে, দেখবি শিডিউল ট্রাইবদের কিছু রীতিনীতি থাকে আলাদা, নিজেদের একটা রীতিনীতি থাকে, কিন্তু সেই রীতিনীতি হয়তো 200 বছর আগে, আজ থেকে 200 নয় 50 বছর আগে ধর, খুবই জোরালো ছিল সেই রীতিনীতি, মানে সেইটাই আসল কথা, গ্রামের যেটা গ্রামের ওই 10 জনের গোষ্ঠী মিলে যেটা বলে দিল সেইটাই আসল কথা। কিন্তু আজকে দেখবি যে ইন্ডিয়ান যে লিগ্যাল সিস্টেম সেইটা বেশি প্রমিনেন্ট হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে ধর সাপোজ কোনো একটা গ্রামের মধ্যে একটা ব্যবস্থা আছে যে পঞ্চায়েত করে ব্যবস্থাটা মিটিয়ে দিতে হবে এবং পঞ্চায়েতে যেটা বলবে সেইটাই ঠিক কথা, এটা হয়তো আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে এইটাই আসল ছিল, ঠিক আছে, কিন্তু আজকে যদি বলে কি আমি মানবো না, আমি গিয়ে পর কোর্টে ফাইল করে দেবো কেস, কোর্টের কথাটা বেশি শুনবো নাকি পঞ্চায়েতের কথাটা বেশি শুনবো বলতো? অফকোর্স কোর্টের কথা বেশি শুনবো। ইউ গেট দ্য পয়েন্ট? ঠিক তার মানে কি, মানে একটা পুরনো ব্যবস্থা আস্তে আস্তে ক্ষমতা হারাচ্ছে, ক্ষমতা ক্ষইছে পুরনো ব্যবস্থার, আর একটা নতুন ব্যবস্থা যেটা মোর পাওয়ারফুল, যেটা আরো বেশি শক্তিশালী, সেটা নিজের আধিপত্য বিস্তার করছে। নতুন ব্যবস্থা হলো ব্রিটিশদের ব্যবস্থা, নতুন ব্যবস্থা হলো ব্রিটিশদের ব্যবস্থা, আর পুরনো ব্যবস্থা কোনটা, যেটা প্রাচীন কাল থেকে চলে এসেছে গোষ্ঠী সিস্টেমের মধ্যে দিয়ে, গোষ্ঠী ব্যবস্থার মধ্যে দিয়ে, সেই ব্যবস্থাটা। তো এখানে সেই কনফ্লিক্টটা, সেই দ্বন্দ্বটাও আমরা কিন্তু দেখতে পাবো। বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সব বুঝে গেছো? আমাকে তোমরা বলবে একটু বোঝা গেছে কিনা, সবাই একটু বলবে যেটুকু বললাম, এভরিবডি গেটস ইট ক্লিয়ার অর নট। এর পরের অংশ আসছি, কিন্তু এইটুকু আমাকে বলো যে বোঝা গেছে কিনা। ওকে, এর পরের অংশে আসা যাক। লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। দেখো, থিংস ফল অ্যাপার্ট বাই চিনোয়া আজপি, ঠিক আছে, আমরা আমাদের উচ্চারণটা হচ্ছে কিনা সেটাও একটা বিষয় বটে, চিনোয়া আজপির, কারণ এগুলো আফ্রিকান উচ্চারণ তো, অলরাইট। যাই হোক, থিংস ফল অ্যাপার্ট হলো চিনোয়া আজমির প্রথম উপন্যাস, এবং এই উপন্যাস প্রকাশিত হয়েছিল 1958-তে, 1958-এ, খেয়াল রাখবে। তাহলে থিংস ফল অ্যাপার্ট হলো চিনোয়া আজমির একটা উপন্যাস, প্রথম উপন্যাস বলতে পারো, এবং এই উপন্যাস প্রকাশিত হয়েছিল 1958-তে, 58-এ। বস্তুত নাইজেরিয়া স্বাধীনতার 2 বছর আগে এই উপন্যাস প্রকাশিত হয়। নাইজেরিয়ার স্বাধীনতার 2 বছর আগে, নাইজেরিয়া তখন স্বাধীন হয়নি, দেশটা তখন স্বাধীন হয়নি, তার 2 বছর আগে এই উপন্যাস প্রকাশিত হয়েছিল। অর্থাৎ নাইজেরিয়ার স্বাধীনতা লাভ করে 1960 সালে। কত সালে? 1960-এ। আর এই বই প্রকাশিত হচ্ছে 1958-তে, 1958-এ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এই উপন্যাসটি সারা পৃথিবীতে দীর্ঘদিন ধরে আলোচিত হয়েছে এই উপন্যাসটি, এবং এই উপন্যাস আফ্রিকান রীতিনীতিকে সুন্দরভাবে তুলে ধরেছে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এই উপন্যাসে আফ্রিকান রীতিনীতি, ভাষা, ওদের সংস্কৃতি, ওদের ধর্ম, ঠিক আছে, এগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই উপন্যাসের মাধ্যমে। যদি এবার থিমের কথায় আসি, মূল থিমটাতে, তাহলে কলোনিয়াল এনকাউন্টার দেখতে পাই। কি দেখতে পাই? কলোনিয়াল এনকাউন্টার দেখতে পাই। গল্পের প্রেক্ষাপট 1890 ধরে নিতে হবে, 1890 সাল চলছে। কত? আদিম যুগ নয়, তবে একদম মোবাইলের যুগও নয়, 1890 সাল, বুঝতে পারলে? 1890 সাল চলছে, এবং এখানে কি দেখতে পাই? 1890 সালের আফ্রিকাকে দেখতে পাই, এবং আফ্রিকার গোষ্ঠী ব্যবস্থাকে দেখতে পাই। আফ্রিকার তো গোষ্ঠী ব্যবস্থা না, এদের আলাদা নিয়ম, ওদের আলাদা নিয়ম, এক একটা গোষ্ঠীতে কতজন করে থাকে? এক একটা গোষ্ঠীতে 150 জন থাকে, 200 জন থাকে, 300 জন থাকে, ব্যাস এইরকম গোষ্ঠী সিস্টেম, বুঝতে পারলে? ছোট গোষ্ঠী একটা গোষ্ঠীতে 50 জন থাকে, বড় গোষ্ঠী একটা গোষ্ঠীতে 300 জন থাকে, এটা বড় গোষ্ঠী। এই গোষ্ঠী ব্যবস্থা, এবং প্রত্যেকটা গোষ্ঠীর আলাদা আলাদা নিয়ম, বুঝতে পারলে? গোষ্ঠীতন্ত্র চলে ওদের। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তা 1890-এ আফ্রিকাকে দেখতে পাই যেখানে গোষ্ঠীতন্ত্র চলছে, মানে গোষ্ঠী, মানে ওরা নিজেদের দলে দলে থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? 1890-এ আফ্রিকাকে দেখতে পাই, এবং একটা জায়গা আছে, বুঝতে পারলি? জায়গাটার নাম হচ্ছে ইউমোফিয়া। কি নাম? ইউমোফিয়া জায়গার নাম হচ্ছে।
ইউমোভিয়া নামক একটা কাল্পনিক অঞ্চল রয়েছে, এইখান থেকে গল্পের সূত্রপাত। ইউমোভিয়া বলে একটা কাল্পনিক জায়গা রয়েছে, তাহলে জায়গাটার নাম কি? ইউমোভিয়া। জায়গাটার নাম কি? ইউমোভিয়া। সেই ইউমোভিয়া থেকে এই গল্পটার সূত্রপাত। ইউমোভিয়ার ব্যাকগ্রাউন্ডে এই পুরো স্টোরিটাকে তুলে ধরা হবে, মানে ইউমোভিয়া গ্রামটার উপরে এই পুরো গল্পটা চলবে। এবং এই গল্পের প্রধান উপজাতি হলো ইগবো উপজাতি। এবং জাতি উপজাতির নাম থাকে কিনা, একটা নাম থাকবে কিনা জাতি উপজাতির? এই উপজাতিটার নাম হলো ইগবো উপজাতি। কি নাম রে? ইগবো উপজাতি। তাহলে গ্রামের নাম কি? ইউমোভিয়া। আর জাতির নাম কি? ইগবো উপজাতির গল্প। গল্পটা ইগবো উপজাতির গল্প। এইটুকু বোঝা গেছে? একটা গ্রামের গল্প পাবো, গ্রামের নাম হলো ইউমোভিয়া, গ্রামের নাম ইউমোভিয়া। সেই গ্রামে কারা থাকে রে? ইগবো উপজাতি থাকে। ইতিমধ্যে সারা পৃথিবী জুড়ে ব্রিটিশদের সাম্রাজ্য শুরু হয়েছে, সাম্রাজ্য বিস্তার শুরু হয়েছে। ইতিমধ্যে সারা পৃথিবীতে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করছে। ভারতবর্ষকে গোলাম বানিয়েছে, মালয়েশিয়াকে গোলাম বানিয়েছে, তোমার চীনকে গোলাম বানিয়েছে, তোমার ইউরোপিয়ান কিছু দেশকে গোলাম বানিয়েছে, আফ্রিকাকেও গোলাম বানিয়েছে। কে গোলাম বানিয়েছে? ব্রিটিশরা। কারা গোলাম বানিয়েছে? ব্রিটিশরা। ইতিমধ্যে সারা পৃথিবীতে তাহলে ব্রিটিশদের সাম্রাজ্য শুরু হয়েছে। বাদ যায়নি আফ্রিকাও বাদ যায়নি। নাইজেরিয়া যে দেশটা ছিল সেটাও তাহলে ব্রিটিশদের সাম্রাজ্যের জালে জড়িয়ে পড়লো। তাহলে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্যের হাত বিস্তার করলো আফ্রিকার দিকে, এবং নাইজেরিয়াকেও নিজেদের গোলাম বানালো, এই দেশটাকেও নিজেদের গোলাম বানালো। ঠিক আছে? এবং তার সাথে সাথে শুরু হয়েছিল ধর্ম প্রচারের চেষ্টা, ধর্মান্তরণের প্রচেষ্টা। ধর্মান্তরণ, কনভার্সন, রিলিজিয়াস কনভার্সন, এটা একটা খুব বড় বিষয়। সারা পৃথিবীতে সবদিকে বেশি মানুষ থাকে ক্রিশ্চিয়ানিটির মানুষ। তার একটা বড় কারণ হলো এই সাম্রাজ্যবাদী সময়ে প্রচুর ধর্ম প্রচার হয়েছিল। বুঝতে পারলে কিনা? তো যাই হোক, আফ্রিকাতে তো ক্রিশ্চিয়ানিটি ছিল না, যাই বলে তাই বল, আফ্রিকার নিজেদের একটা ধর্ম ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো সেখানে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড হলো কি করে? তার কারণ কনভার্ট করা হয়েছে। কি হয়েছে? কনভার্ট। অনেকে ইচ্ছা করেও নিয়েছে, কিন্তু প্রচারটা তো হয়েছিল, তাতে কোনো আপত্তি নেই বলতে। ঠিক আছে? এটা হয়তো তর্কের বিষয় যে জোর করে হয়েছিল না জোর করে হয়নি কনভার্টেড করা, এগুলো তর্কের বিষয়, বা ভুল বুঝিয়ে করানো হয়েছিল, দ্যাট ইজ পয়েন্ট অফ ডিবেট। সেগুলো ডিবেটের বিষয়, তর্ক বিতর্কের বিষয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু প্রচার যে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। ক্রিশ্চিয়ানিটি প্রচার হয়েছিল, ক্রিশ্চিয়ানিটির প্রভাব ছড়ানো হয়েছিল, এবং আস্তে আস্তে আফ্রিকাতেও ক্রিশ্চিয়ানিটি স্প্রেড হয়ে পড়ে। বলো বোঝা গেছে কিনা এটুকু? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এরপর কি হলো দেখো, তাহলে আফ্রিকান উপজাতিদের উপরেও ধর্মটাকে ওদের যে চেঞ্জ করার চেষ্টা সেটা চললো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাদের তো কিছু ধর্ম ছিল, আফ্রিকানদের ছিল কিনা? আদি একটা ধর্ম থাকবে কিনা? যতগুলো উপজাতি থাকে সাধারণত দেখবি প্রকৃতি প্রেমী হয়। কি বুঝতে পারলে? প্রকৃতির পূজা হয়, সূর্যের পূজা হবে, গাছের পূজা হবে, পাথরের পূজা হবে, মানে প্রকৃতি দে আর দ্য প্যাগানস। বুঝতে পারলে? সাধারণত প্রকৃতির পূজা হয়। কিন্তু এই ইউরোপিয়ানরা এসে ক্রিশ্চিয়ানিটিকে স্প্রেড করেছিল। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। তারপরে দেখো কি হলো। এই গল্পে আমরা একটি চরিত্র পাই যার নাম হচ্ছে ওকোঙ্কো। কি নাম? ওকোঙ্কো। একটা চরিত্র পাই, কি নাম? ওকোঙ্কো। চরিত্রের নাম কি রে? ওকোঙ্কো। আমি উপরে দেখছিলাম কি একটা ওকোঙ্কো বলে কোম্পানি আছে, সেই কোম্পানির লোগোটাও তুই দেখতে পাবি, ওকোঙ্কো। যাই হোক, হোয়াট এভার, একটা চরিত্র পাই যে এখানে হিরো বলতে পারিস। এই উপন্যাসের হিরোর নাম কি রে? ওকোঙ্কো। বুঝতে পারলি? আমাদের কি নাম? দেবরাজ, আকাশ, তোর নামটা ওকোঙ্কো হলে কেমন হতো? বিরাট একটা ইউনিক হতো কিন্তু, যাই বলার তাই বল। ওকে, ওকোঙ্কো হলেন একজন স্বপ্রতিষ্ঠিত ব্যক্তি এবং সেলফ মেড ম্যান। বুঝতে পারলি? মানে মুকেশ আম্বানির ছেলে নয়, ঠিক আছে? সেলফ মেড ম্যান। এ নিজে ধীরুভাই আম্বানি, মানে নিজে উঠেছে, নিজের চেষ্টায় উঠেছে। ওকে হেল্প করার কেউ ছিল না, ওর বাবাটা ছিল মাতাল। বুঝতে পারলি? এবং মেয়েদের মতো আচরণ করতো। ছেলে হয়ে মেয়েদের মতো আচরণ করে একটু অড লাগে জিনিসটা, ঠিক আছে? কারো তো এই সমাজে আবার সেই জিনিসটাকে খুব খারাপ চোখে দেখা হয়। বুঝতে পারলে? প্রত্যেকটা সমাজে আলাদা আলাদা দৃষ্টিকোণ আছে। আমেরিকাতে যা, কোনো ছেলে মেয়ের মতো আচরণ করলে ওটা কিছু মনে করে না আমেরিকার সমাজে, ঠিক আছে? কিন্তু এই সমাজে সেটাকে একটু কাপুরুষ, ভীরু এই হিসাবে দেখা হতো, ঠিক আছে? মেয়েলিপনাটাকে, ছেলে হয়ে মেয়েদের মতো যদি আচরণ করে ওটাকে খুব খারাপ চোখে দেখা হতো। বুঝতে পারলি কিনা? কোন সমাজে? আফ্রিকান সমাজটাতে, মানে সেই যুগে। এবং কি
তো যাই হোক, ইনি একজন সেলফ মেড ম্যান। ওকঙ্ক ছিল সেলফ মেড ম্যান, মানে নিজেকে দাঁড় করিয়েছেন। এই আফ্রিকান যুবক, তিনি উপজাতির মানুষ, তিনি আজ এই উপজাতির সর্দার হয়েছেন এবং নিজে সর্দার হয়েছে। অথচ তার বাবাটা কিরকম ছিল? মাতাল ছিল, পুরো লোন করে পার্টি দিয়ে দিত, ঠিক আছে। আর তারপর সব যখন পাওনাদারে ছুটে আসতো ওর ঘরে, লোকটাই পালিয়ে দিত, যে ঘরের লোক সাফার করুক, গাল খাক, বুঝতে পারলি? তো এইরকম ধরনের লোকটা ছিল, পুরো ইররেসপন্সিবল, একটা অ্যালকোহলিক, একটা এমন একটা লোক যার কোনো ভ্যালিউ নেই সোসাইটিতে, বুঝতে পারলি কিনা? প্রত্যেকটা সমাজে নিজেদের ভ্যালিউ থাকে, ক্লিয়ার না? এই লোকটার কোনো ভ্যালিউ ছিল না। কিন্তু তারই ছেলে হলো ওকঙ্ক কিন্তু নিজের বলে, নিজের শক্তিতে, নিজের পরিশ্রমের দ্বারা এবং নিজের ক্ষমতার দ্বারা অর্জন করেছে। গ্রামে মাঝে মাঝে প্রতিযোগিতা হয়, কুস্তি প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? কুস্তি প্রতিযোগিতা। এবার যে কুস্তির যে বীর, তার বিরাট সম্মান থাকে, তো তাকে হারিয়ে দিয়েছে ওকঙ্ক, আর তখন থেকে তার মান সম্মান বেড়েছে, বুঝতে পারলে কিনা? কেউ এটা এক্সপেক্ট করেনি যে ওকঙ্ক তাকে হারিয়ে দেবে, বাট ওকঙ্ক বিকাম দ্য উইনার। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত দৃঢ় মনস্ক ব্যক্তি। ওকঙ্ক তাহলে অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত দৃঢ় মনস্ক ব্যক্তি। এই উপন্যাসের প্রধান চরিত্র ওকঙ্কর উত্থান এবং পতনকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাহলে এই যে উপন্যাসটা রয়েছে, এখানে ওকঙ্কর উত্থান এবং পতনকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। মূলত এই উপন্যাসের প্রথমার্ধে ওকঙ্কর উত্থানের গল্প পাই, কিন্তু উপন্যাসের শেষ অংশে, তার উপন্যাসের প্রথম দিকটা ওকঙ্ক যে রাইজ এইটা দেখতে পাবো, কিন্তু শেষ অংশে আমরা কি দেখতে পাবো? ওকঙ্কর পতনকে দেখতে পাবো। ওকঙ্কর কি দেখতে পাবো? পতনকে দেখতে পাবো। প্রকৃতপক্ষে আফ্রিকাকে যেভাবে তুলে ধরা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই উপন্যাসে যেভাবে আফ্রিকাকে তুলে ধরা হয়েছে তা কিন্তু প্রশংসনীয়। সাধারণত আফ্রিকা শব্দটি বলার সাথে সাথে আমরা শুধুমাত্র অন্ধকার চিত্রগুলোই দেখতে পাই। যখন আমি বললাম আফ্রিকা, তখন তুমি ম্যাডাম যখন আমি বলছি আফ্রিকা, তুমি কি দেখছো? প্রথমেই দেখছো সিম্পাঞ্জি লাফাচ্ছে, এরকম ভাবছে। তারপর আবার বললাম আফ্রিকা, তখন দেখছো গরিলা ছুটছে। আরে আফ্রিকা মানে অন্যও তো হতে পারে, তুমি কেন আফ্রিকা বললে তুমি সিম্পাঞ্জি কেন দেখতে পাচ্ছ? আফ্রিকা বললে গরিলা বুক চাপড়াচ্ছে কেন দেখতে পাচ্ছ? ওয়াই? আফ্রিকার তো ভালো দিকও আছে, কিন্তু আমাদের দেখাই তো নেই কেউ। আফ্রিকার শুধু ব্ল্যাক সাইড গুলো দেখানো হয়েছে। আবার আমি আফ্রিকা বলছি, ওই ম্যাডাম কি ভাবছে? মানুষটাকে বেঁধে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, পিৎজা চলে এসছে, রাইট? আফ্রিকা ডাজ নট মিন দিস অনলি, রাইট? আফ্রিকার কিছু গুড সাইডও আছে, তো সেইগুলো আমাদের সামনে আসেনি, বুঝতে পারলে কিনা? ওকে, তো প্রকৃতপক্ষে আফ্রিকাকে যেভাবে তুলে ধরা হচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয়। সাধারণত আফ্রিকা কথাটি বলার সাথে সাথে আমাদের চোখের সামনে সাধারণত অন্ধকার দিকগুলোই উঠে আসে। আফ্রিকা বলার সাথে সাথে আমরা হয়তো গরিলার কথা ভাবি, জঙ্গলি মানুষের কথা ভাবি, নরখাদকদের কথা ভাবি, কিন্তু এই উপন্যাসে আফ্রিকান মানুষদের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে এবং আফ্রিকা যে কেমন সেটা আমরা জানতে পারবো। ভেরি প্রবাবলি ইউ উইল ফল ইন লাভ উইথ আফ্রিকা। তোমরা হয়তো আফ্রিকার প্রেমেও পড়ে যেতে পারো এই উপন্যাসটি শুনে। তাই এটি বলা যেতে পারে যে এই উপন্যাসটি আফ্রিকার নঙ্গরতক ছবিকে পাল্টানোর যথেষ্ট চেষ্টা করেছে। আফ্রিকার যে একটা ছবি আছে না, ব্ল্যাক পিকচার হয়ে আছে সারা ওয়ার্ল্ডের সামনে, ঠিক আছে, সেই ছবিকে পাল্টানোর চেষ্টা করেছে। যেমন ধর ইন্ডিয়া বলার সাথে সাথে বাইরের লোক কি ভাবে? বস্তি ভাবলো সঙ্গে সঙ্গে। আরেকবার বললো ইন্ডিয়া, তখন কি ভাবলো? নোংরা রেল ট্র্যাক ভাবলো। আরেকবার যখন বললো ইন্ডিয়া, তখন কি ভাবলো? যখন ইন্ডিয়া কথাটা বলছে তখনই কি ভাবছে যে অশিক্ষিত ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। কিন্তু এটাই তো ইন্ডিয়া নয়। ইন্ডিয়াতে কি রয়েছে? ইন্ডিয়া ইকোনমি দেখো রাইজ করছে, ইন্ডিয়ার ডিফেন্স দেখো রাইজ করছে, ইন্ডিয়ার এডুকেশন সেক্টর দেখো রাইজ করছে, ইন্ডিয়ার হেলথ সেক্টর দেখো রাইজ করছে, ইন্ডিয়ার এডুকেশনাল ইউথকে দেখো কিভাবে ডোমিনেট করছে সারা ওয়ার্ল্ডকে। ইন্ডিয়ার এডুকেটেড পিপলকে দেখো, পৃথিবীর যত বড় কোম্পানি আছে সবার মাথায় বসে আছে। ইন্ডিয়া যখন বলছি, সেই ইন্ডিয়ার বংশোদ্ভূত মানুষরা কোথায় চলে যাচ্ছে? আমেরিকাতে চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানের জায়গায় পৌঁছে যাচ্ছে। সো দ্যাটস অলসো ইন্ডিয়া। কিন্তু কি নেগেটিভ পিকচার ইউরোপিয়ানরা দেখিয়ে বেরিয়েছে এবং সেটাতে আমরা একটা ভুল বুঝেছিলাম এতদিন ইন্ডিয়া সম্বন্ধে। ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক সেই রকম আফ্রিকা সম্বন্ধেও একটা ভুল ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। সাপোজ এজ অ্যান এক্সাম্পল আমি বলি, সাপোজ উদাহরণ তর্কের খাতিরে বলছি রে রাজকুমার, পাকিস্তান বলছি, বল কি দেখতে পেলি? প্রথমে দেখলো বোম ফাটলো, ঠিক আছে। আরেকবার বললাম পাকিস্তান, তখন দেখছে আতঙ্কবাদীরা পুরো র্যালি করে নিয়ে যাচ্ছে AK-47 নিয়ে, নাকি? এগুলোই তো দেখতে পাই। কিন্তু এটাও হতে পারে যে পাকিস্তানে ভালো কাবাব পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আর ভালো তো কিছু নেই।
আর কিছু খুঁজেও পাবো না, ঠিক আছে, কাবাব হয় ভালো, ঠিক আছে, ব্যাস দ্যাটস অল। ধনী বলেছে, ব্যাস দ্যাটস অল, আর কিছু নেই। বোমই পাবি, ভালো বোম পাওয়া যায়, ঠিক আছে, ওকে। পড়াশোনা তো হয় না, ওকে ফাইন। আর কি আছে, আর কি আছে পাকিস্তানে ভালো? টিকটকার্স আছে ভালো। ওকে ফাইন, কাম টু দ্য পয়েন্ট। তাই এটা বলা যেতে পারে যে এই উপন্যাসে আফ্রিকার নঙ্গর্তক ছবিকে পাল্টানোর যথাযোগ্য প্রচেষ্টা করা হয়েছে এবং আফ্রিকার প্রকৃত ছবিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কি চেষ্টা করা হয়েছে? প্রকৃত ছবিকে, এবং আফ্রিকার যে একটা ব্যাড ইমেজ হয়ে গেছিল সেটাকে পাল্টানোর চেষ্টা করা হয়েছে। ঐতিহাসিক তত্ত্বের দিক থেকে বলতে গেলে ইউরোপিয়ানরা 15 শতাব্দী 15th সেঞ্চুরি, বুঝতে পারেন, শতাব্দী থেকে আফ্রিকাকে খুঁজে পান, 15th সেঞ্চুরিতে আফ্রিকাকে খুঁজে পাই। ঐতিহাসিক তথ্যের দিক থেকে বলছি, পৃথিবী জানতো না যে ওইদিকে একটা এত বড় দ্বীপ আছে আর এত বড় একটা মহাদেব আছে, লোকে জানতোই না আফ্রিকা বলে কিছু আছে, 15th সেঞ্চুরিতে খুঁজে পাই। তারপরে কি হয়, ওদিকে দেখলো যখন ইউরোপিয়ানরা পৌঁছে গেল আফ্রিকাতে, তখন দেখলো বাহ এই মানুষরা অশিক্ষিত এবং এদের কাছে অস্ত্র ফস্ত্র ভালো নেই, এদিকে গোলাম বানাবো, এদিকে দিয়ে চাপকে চাপকে কাজ করাবো, এবং তখন থেকে আফ্রিকানদের ধরে বেঁধে জোর করে কাজ করানো শুরু হলো। এবং সেই যুগ থেকে আমাদের আফ্রিকা সম্বন্ধে একটা ভুল ধারণা গড়ে উঠেছিল। এই উপন্যাসে সেই ভুল ধারণাগুলোকে সংশোধন করার একটা চেষ্টা করা হবে। বলো, বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? আমরা যদি লেখকের উদ্দেশ্য বোঝার চেষ্টা করি তাহলে পরিষ্কারভাবে উপলব্ধি করি যে লেখক চিনোয়া আজমির কাছ থেকে সামাজিক দায় দায়িত্ব পালনের চেষ্টাও করেছেন। আর্ট ফর আর্ট সেক, ঠিক আছে, ওয়াজ এ কমপ্লিট ননসেন্স ফর হিম। শিল্প শিল্পের জন্য হবে, কোনো দায়ী দায়িত্ব থাকবে না শিল্পের, এইটা তার কাছে একটা ননসেন্স জিনিস। মানে ধর সাপোজ মাছের আঁশ দিয়ে তুই প্যান্ডেল বানালি, ওটা কি কাজে লাগবে? ওটা শিল্পের জন্য শিল্প করছিস তুই, ওটা কোনো কাজে লাগবে না, বুঝতে পারছিস? কিন্তু তুই একটা বই লিখলি যেহেতু সমাজের মনটা পাল্টে গেল, পজিটিভ ডিরেকশনের সবার দৃষ্টিকোণ, এই শিল্প লাইফের জন্য, বুঝতে পারলে? তো শিল্প শুধু শিল্পের জন্য, ইটস এ ননসেন্স থিওরি। কার কাছে? চিনোয়া আজমির কাছে। শিল্প যেন মানুষের কাজে লাগে, এইটা হলো আসল কথা চিনোয়া আজমির কাছে। চিনোয়া আজমি একটা প্রচেষ্টা করেছিলেন যে আফ্রিকান মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, যে আফ্রিকান মানুষ যেন নিজের উপর আত্মবিশ্বাসী হয়। চিনোয়া আজমি কি চেয়েছিলেন? উদ্দেশ্য ছিল আফ্রিকান মানুষ যেন নিজের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি এবং সাহিত্যের প্রতি যেন অবজ্ঞা না করে, এর প্রতি নিজের সংস্কৃতির প্রতি যেন তাদের গর্ববোধ হয়। দেখবি ইন্ডিয়াতেও এটা কিছুদিন হয়েছিল যে নিজের রীতিনীতি নিয়ে লোকে একটু অস্বস্তি বোধ করতো আজ থেকে 10 বছর আগে, কিন্তু আজকে দেখবি লোকে কিন্তু মানে বলতে পারিস নিজের রীতিনীতি সংস্কৃতির প্রতি একটা গর্ববোধ করছে আবার পুনরায়, বুঝতে পারলে? মানে ওয়েস্টার্ন মিডিয়া এত বেশি প্রোপাগ্যান্ডা চালায় কখনো কখনো, ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন মুভিজ এত বেশি প্রোপাগ্যান্ডা চালায় কখনো কখনো, তোর মনে হবে যে তোর নিজের সংস্কৃতিটা হচ্ছে আউটডেটেড, একদম কোনো কাজের নয়, এমনি মনে হবে, বাট ইটস এ প্রোপাগ্যান্ডা, বুঝতে পারলে? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিনোয়া আজমি কি করেছিলেন, চিনোয়া আজমি সে একই চেষ্টাই করেছিলেন। চিনোয়া আজমি নিজেদের ছেলে মেয়েদের, নিজেদের দেশবাসীকে যেন তুলে ধরার চেষ্টা করেছেন, দাঁড় করানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছিলেন যে নিজের সংস্কৃতিকে ভুলে যাওয়া মোটেও গর্বের নয়, নিজের সংস্কৃতি রীতিনীতিকে মনে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। তবে আজমির বিরুদ্ধে কিছু সমালোচনা রয়েছে, তবে চিনোয়া আজমি যিনি লেখক, ওনার বিরুদ্ধে কিছু সমালোচনা রয়েছে, লেখকটার বিরুদ্ধে কিছু সমালোচনা রয়েছে। শোন কি, যেমন তিনি ইউরোপিয়ান তথা ব্রিটিশদের ক্রমাগত বিরোধিতা করেছেন এবং আফ্রিকার সংস্কৃতির প্রশংসা করেছেন, কিন্তু ঘটনা হলো যে তিনি যে ভাষাতে বইটি লিখেছেন তা হলো ইংরেজি ভাষা। এটা তো একটা বড় সমালোচনা। তুমি বলছো আমাদের ভাষা বিশাল, আমাদের ভাষা সংস্কৃতি ভালো, ব্রিটিশদের রীতিনীতি ভাষাকে প্রত্যাখ্যান করো, মোটেও দরকার নেই ওদের ভাষায় সাহায্য নেওয়া, আর তুমি বইটা লিখছো ব্রিটিশ ভাষাতে, তোমার বইটাই তো ইংরাজি ভাষায় লেখা, আর তুমি বলছো ব্রিটিশদের রীতিনীতি অবজ্ঞা করো, ব্রিটিশদের ভাষা থেকে আমাদের ভাষা ভালো, আমাদের সংস্কৃতির প্রতি গর্ব করা উচিত। তাহলে বাবু তুমি ইংরাজি ভাষায় কেন লিখলে বইটা? ভেরি গুড কোয়েশ্চন। না, এটা সমালোচনা, এটা আমি বলছি না, এটা সমালোচনা, সমালোচকদের ভাষা। বলছে তোমার যদি অতই মানে দেশের প্রতি, তোমার নিজের সংস্কৃতির প্রতি তোমার যদি এতই, তোমার যদি ভালোবাসা রয়েছে এবং তোমার ব্রিটিশদের রীতিনীতিকে এতই বেশি তুমি ঘৃণা করো, তাহলে ব্রিটিশদের ভাষায় বইটা লিখছো কেন তুমি? এইটা হচ্ছে ওনার এগেনস্টের সমালোচনা। কার এগেনস্টে? চিনোয়া আজমির। তিনি তো আফ্রিকান ভাষাতেও লিখতে পারতেন,
তবে এক্ষেত্রে বোধহয় চিন্তা ভাবনা যদি আফ্রিকান ভাষায় লিখতেন তাহলে তার চিন্তা ভাবনা তার লেখাটা সারা পৃথিবীতে পৌঁছাতো না। সম্ভবত এই বাস্তব দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়েই তিনি ইংরাজিতে লিখেছেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ব্যাপারটা বুঝতে পারলে? এই উপন্যাস রচিত হয়, তাহলে দেখো এই উপন্যাস রচিত হয় কত সালে বললাম? হ্যাঁ হ্যাঁ, এবং 1958-তে পাবলিশ হয়েছিল, তাই না? হ্যাঁ, 1957-তে লেখা হয়েছে, 1957-এ লেখা হয়েছিল, আর প্রকাশিত হয় 1958-তে। লেখা হয়েছে এক বছর আগে, 1957-তে, 1957-এ উনি লিখছেন, 1957-এ উনি লিখছেন, এক বছর পর প্রকাশিত করছেন 1958-এ, আর তার 2 বছর পর আফ্রিকা স্বাধীন হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এখানে যদি লেখার ধরন নিয়ে কথা বলি তাহলে বলতে হয় থার্ড পারসন ওমনিশিয়েন্ট ন্যারেটিভ টেকনিকে লেখা হয়েছে। থার্ড পারসন ওমনিশিয়েন্ট ন্যারেটিভ টেকনিক। থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক কি জিনিস আগে জানতে হবে। হোয়াট ইজ থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক? থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক হলো যে লেখক সবকিছুই দেখতে পাচ্ছেন, সবার মনের কথা বুঝতে পারছেন, সবকিছু ব্যাখ্যা করে করে যাচ্ছেন লেখক। আমি বললাম আমি গল্প বলছি থার্ড পারসন ন্যারেটিভ টেকনিকটাকে বোঝানোর জন্য, তাহলে এই উপন্যাস থার্ড পারসন ন্যারেটিভ টেকনিকে লেখা হয়েছে। থার্ড পারসন ন্যারেটিভ টেকনিকে এই উপন্যাস কোন টেকনিকে লেখা হয়েছে? থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক। থার্ড পারসন ন্যারেটিভ টেকনিকটা একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম একটা রাজা ছিল, একটা রানী ছিল। রাজা ভাবলো জঙ্গলে যাব, রানী তাকে বাধা দিল, কিন্তু রাজা জঙ্গলে গেল। এবার জঙ্গলে গিয়ে বাঘ শিকার করবেন রাজা মশাই। এই যে গল্পটা বললাম, এটি যেমন সেই উপর থেকে আমি দেখছি, রাজা যাচ্ছে, রাজা ভাবলো জঙ্গলে যাব, তো এই যে একজনকে উপর থেকে গল্পটা বলে দিচ্ছে, এই টেকনিকটাকে থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক বলে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। তো থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ ধরে নিতে হবে লেখক সবই জানেন, লেখক সবই দেখতে পাচ্ছেন, এবং লেখক সেটা দেখে আমাদের ব্যাখ্যা করে দিচ্ছেন, এবং এমনকি লেখক মনের কথাটাও বুঝতে পারছেন এবং সেটা আমাদের বলে বলে দিচ্ছেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই টেকনিকটাকে থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক বলা হয়। বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? মানে বর্ণনাকারী সবকিছু জানেন, সব মনের কথা বুঝতে পারেন, সবকিছু বোঝাচ্ছেন। যদি এই উপন্যাসের শিরোনাম নিয়ে দু এক কথা বলি তাহলে বলতে হবে ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং নামক একটা কবিতা আছে। কি কবিতার নাম? সেকেন্ড কামিং। সেমিস্টার 5 ছিল আমাদের। এই সেকেন্ড কামিং কবিতাটি রয়েছে এবং শিরোনামটি সেখান থেকে সংগৃহীত হয়েছে। মূলত সেকেন্ড কামিং কবিতাতে একটি বিখ্যাত বাক্য রয়েছে। সেই সেকেন্ড কামিং কবিতাতে একটা বিখ্যাত বাক্য রয়েছে, থিংস ফল অ্যাপার্ট বলে। থিংস ফল অ্যাপার্ট। সেকেন্ড কামিং একটা বই আছে, এই কবিতা আছে, সেই কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। সম্ভবত সেখান থেকে এই টাইটেলটিকে চুজ করা হয়েছে বা পছন্দ করে নেওয়া হয়েছে। তাহলে এই ছিল ব্যাকগ্রাউন্ড। এবার মূল গল্পে আসবো। আগে বলো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কিনা? এতক্ষণ ধরে তাহলে ব্যাকগ্রাউন্ড চললো। উপন্যাসটা এখন চলবে 4-5 দিন ধরে, ঠিক আছে? বড় উপন্যাস আছে, সামারি গেলেও 4-5 দিন ধরে চলবে এখন। তাহলে আপাতত এইটুকু বলো যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো মোটামুটি বুঝতে পারলে কিনা, তারপরে আমি গল্পতে আসছি। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সব বুঝে গেছো? ওকে, ডান।